আচ্ছা, আমরা তো গত ক্লাসে অনেক দূর পড়েছিলাম। আমরা এই ফিগারটা কিছুটা এক্সপ্লেন করেছি গত ক্লাসে, তাই না? মনে আছে? আর আমরা জেনেছি যে জি স্যার। আমরা দুইটা গ্রুপে ভাগ করতে পারি। একটাকে বলা হয় কনভেনশনাল আর একটা হলো অল্টারনেটিভ। কনভেনশনালের মধ্যে আমরা যেটা ইউজ করি যে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন এবং লাইভ ভ্যাকসিন ইউজ করা হয়। আর অল্টারনেটিভের মধ্যে যে ভাগগুলো আছে, একটা বলা হয় সাব ইউনিট ভ্যাকসিন, আর একটা হলো নিউক্লিক অ্যাসিড বেসড। নিউক্লিক অ্যাসিডের মধ্যে একটা ডিএনএ ভ্যাকসিন হতে পারে, আরএনএ বেসড ভ্যাকসিন হতে পারে। এবং এখানে আমরা কিছুটা এক্সপ্লেন করেছি যে কিভাবে ভ্যাকসিনটা প্রডিউস করা হয়। জাস্ট সিম্পলি কিভাবে এটা ডায়াগ্রামটিক্যালি আমরা দেখেছি। এবং লাস্টে আমরা যেটা দেখেছিলাম যে ভাইরাস লাইক পার্টিকলস, এগুলো এটা কিভাবে তৈরি করা হয়। এখানে আহ, আমি আজকে কিছু ফিগার দেখাবো। হুম। আর এগুলো আমরা জানি যে কিভাবে যে ইনঅ্যাক্টিভেট, যেটা ইনঅ্যাক্টিভেটের ক্ষেত্রে খুব সিম্পলি যে ব্যাকটেরিয়া বা ভাইরাসটাকে ইনঅ্যাক্টিভেট করা হয়। সেটা বিভিন্ন ধরনের প্রসেসের মাধ্যমে হতে পারে, ফিজিক্যাল কেমিক্যাল ম্যানিপুলেশনের মাধ্যমে হতে পারে। ইনঅ্যাক্টিভেট করে ফরমালিন দিয়েও করা হয়, ইনঅ্যাক্টিভেট করে তারপর সেটাকে ভ্যাকসিন হিসেবে ইউজ করা হয়। ইনজেক্ট করা যেতে পারে বা বাথিং করা যেতে পারে। এটা হোল কিল্ড ভ্যাকসিন যেটাকে আমরা বলি। আর একটা লাইভ ভ্যাকসিন, যেটা লাইভ ভ্যাকসিনটা আসলে অ্যাটিনুয়েটেড যেটাকে আমরা বলি, অর্থাৎ এই ব্যাকটেরিয়া বা ভাইরাসের যে ভিরুলেন্স প্রপার্টি, অর্থাৎ রোগ তৈরি করার যে ক্যাপাসিটি, সেটাকে নষ্ট করে দেওয়া হয়। হুম। লাইভ ভ্যাকসিন লাইভ থাকে, বাট ওই জিনটা যেটা রোগ সৃষ্টির জন্য দায়ী, প্যাথোজেনিক যে জিনটা, সেই জিনটাকে মিউটেট করে দেওয়া যেতে পারে অথবা ডিলিট করে দিতে হয়। এবং এরপরে এই ভ্যাকসিনটাকেই ওই মানে অর্গানিজমটাকেই, প্যাথোজেনটাকেই লাইভ ভ্যাকসিন হিসেবে ইউজ করা হয়। সে লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে সেটা ভ্যাকসিনটা কিন্তু মাল্টিপ্লাই করতে পারে, তাই না? সে মাল্টিপ্লাই করতে পারে। তো আমরা একটু দেখব এখন। নেক্সট আমরা প্রথমে যদি দেখি যে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন অর্থাৎ কিভাবে আমরা তৈরি করবো বা এটার সুবিধা অসুবিধাগুলো কি কি। এটাকে কিল ভ্যাকসিনও বলা হয়, কারণ ব্যাকটেরিয়া বা ভাইরাসটাকে কিল করা হয়। ইনঅ্যাক্টিভেট করা হয় অথবা কিল করা হয়। কিল করে এটাকে যে ভিরুলেন্স ডিজিজ কজিং যে মাইক্রোব, সেটাকেই করা হয়, কারণ অন্য প্যাথোজেনকে তো আর ইনঅ্যাক্টিভেট করার দরকার নেই। হুম। And through some process it loses its ability to infect or replicate or outside the host or in or outside, অর্থাৎ সে বাইরেও রিপ্রোডিউস করতে পারবে না, হোস্টের ভিতরেও রিপ্রোডিউস করতে পারবে না। এভাবে তাকে ইনঅ্যাক্টিভেট করা যেতে পারে। আমরা এগুলো ইজিলি ট্রাই করতে পারি। যেমন কোন একটা ব্যাকটেরিয়াকে আমরা ফরমালিন কিল করতে পারি, ফরমালিনে কিল করে সেই প্যাথোজেনটাকে আমরা ইনজেক্ট করতে পারি। ইনজেক্ট করে আমরা দেখতে পারি যে এটা ডিজিজ রেজিস্ট্যান্স হয় কিনা। আমরা চ্যালেঞ্জ এক্সপেরিমেন্ট করতে পারি। হ্যাঁ, যে একটা ট্যাঙ্কে আমরা দিলাম ফিশ দিয়ে, ফিশকে আমরা কোন একটা প্যাথোজেন যেটা ফিশের ডিজিজ তৈরি করে সেটা এখানে দিলাম। আর একটা ট্যাঙ্কে আমরা কি দিলাম, আহ, এটাকে আমরা হয়তো ভ্যাকসিনেটেড করলাম না। আর একটাতে কি করলাম, যেটাতে আমরা ওই ফরমালিন কিল্ড ব্যাকটেরিয়াটাকে ইনজেক্ট করে তারপরে আমরা সেখানে প্যাথোজেন দিলাম। এরপরে আমরা দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করতে পারি যে মর্টালিটি কোনটা বেশি, মর্টালিটি হলো কোনটা কম মর্টালিটি হলো। প্লাস আমরা কি করতে পারি, বিভিন্ন আহ, কি বলে, বিভিন্ন ইমিউনোজিন আমরা দেখতে পারি যে এটা কোন ক্ষেত্রে কতটা এক্সপ্রেশন হচ্ছে, কম হচ্ছে না বেশি হচ্ছে। এইভাবে আমরা দেখতে পারি। হুম। যেটা বললাম, যেটা শুধু ফরমালিন নাই, এছাড়াও ফিজিক্যাল, কেমিক্যাল বা রেডিয়েশনের মাধ্যমেও এদেরকে ইনঅ্যাক্টিভেট করা যেতে পারে। আর ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনের যে সুবিধা সেটা হলো এরা ডু নট পারসিস্ট উইদিন দ্য এনভায়রনমেন্ট অর ইন দ্য ভ্যাকসিনেটেড ফিশ, অর্থাৎ এনভায়রনমেন্টও থাকে না এবং ফিশেও থাকে না। সো দে আর ইউজুয়ালি ফাউন্ড টু বি সেফ। হ্যাঁ, সো এরা সেফ, বাট মে ইন্ডিউস উইকার অর শর্টার লাইভড ইমিউনিটি হোয়েন কম্পেয়ার্ড উইথ আদার ভ্যাকসিন টাইপ। অর্থাৎ এরা কোনো সমস্যা তৈরি করে না, কোনো সাইড ইফেক্ট নেই, বাট এক্ষেত্রে এদের যে ইমিউনিটি যে গ্রো করবে বা ডেভেলপ করবে হোস্টের ভিতরে, সেটা উইকার হতে পারে বা শর্টার, অর্থাৎ খুব অল্প সময়ের জন্য সেটা ইমিউনি গ্রো করতে পারে।
এর পেছনে কারণ কি বলো তো কেউ? হুম, উইকার শর্টার কেন স্যার হবে? অ্যান্টিবডি কম উৎপন্ন হয় স্যার শরীরে এর বিরুদ্ধে। কেন কম হবে? রেপ্লিকেট করতে পারে না। স্যার স্যার মানে খুব অ্যাক্টিভ, ওটা ইনঅ্যাক্টিভ স্যার, মানে অ্যাক্টিভ না স্যার, শরীরে স্যার মানে উৎপন্ন হবে কম অ্যান্টিবডিটা। সেটাই, যে এরা বডিতে রেপ্লিকেট করতে পারছে না, তার পরিমাণটা কম। হ্যাঁ, পরিমাণটা কম হওয়াতে কি হবে, এদের বেশি হলে তো মানে বেশি পরিমাণে অ্যান্টিবডি এদেরকে ডিটেক্ট করতে পারে, তো বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়। হুম, তো যেহেতু কম সেহেতু এরা মানে একটু উইকার বা শর্ট টাইম হতে পারে। সেজন্য তোমরা হয়তো শুনেছো বিভিন্ন ইয়েতে, পেপার পত্রিকা বা নিউজে বা বিভিন্ন আর্টিকেলে, যে যদি করোনা ভাইরাসের ক্ষেত্রে আর কি, করোনা ভাইরাস যদি কাউকে খুব উইকলি কেউ ইনফেক্টেড হয়, তাহলে তাদের বডিতে অ্যান্টিবডি তৈরি কম হয়, এবং এটা অনেক ক্ষেত্রে একটু ক্ষতিকর হতে পারে, যে সেকেন্ড টাইম ইনফেকশন হতে পারে। হলে সেক্ষেত্রে যেহেতু অ্যান্টিবডি যথেষ্ট না, সেহেতু পরবর্তীতে এদের সমস্যা হতে পারে। আবার আহ, যাদের একটু বেশি মানে যেমন তোমরা শুনেছো না যে প্লাজমা থেরাপির কথা, এবং প্লাজমা কাদের কাছ থেকে নেওয়া হয়? যাদের মানে যারা খুব মানে হ্যাভিলি ইনফেক্টেড হয়েছে ভাইরাস দ্বারা, অর্থাৎ যারা হসপিটালাইজড হতে হয়েছে যাদের, দ্যাট মিনস তাদের বডিতে খুব বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়েছে ইন রেসপন্স টু অ্যান্টিজেন, তার মানে অনেক বেশি পরিমাণে ভাইরাস অ্যাটাক করেছে এবং বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তো সিম্পলি আমরা বলতে পারি। সেই জন্য আমরা যেহেতু ইনঅ্যাক্টিভেটেড প্লাস এরা কিল, তো এরা রেপ্লিকেট করতে পারে না, অর্থাৎ তুমি বডিতে যে পরিমাণটা দিবে সে পরিমাণে থেকে যাবে, অর্থাৎ এদের এটা মানে অ্যান্টিবডি রেসপন্সটা একটু লিমিটেড, ফিক্সড, এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা নেই। হুম? এবং একুয়াকালচারের ক্ষেত্রে আর্লি ভ্যাকসিন যেগুলো, আর্লি ভ্যাকসিন গুলো এগুলো সাধারণত কিল্ড ভ্যাকসিন, অর্থাৎ কিল্ড মাইক্রো অর্গানিজম ইউজ করা হয়েছে। এবং প্রথম যে ভ্যাকসিনটা করা হয়েছে যে অ্যারোমোনাস স্যালমোনেসিডে ভ্যাকসিন বাই ডাফ। হ্যাঁ, এবং অনকোরিনকাস ক্লার্কি এই ফিশে এটা ভ্যাকসিনেটেড করা হয়। এবং ফার্স্ট কমার্শিয়াল যেটা লাইসেন্সড ভ্যাকসিন সেটা হলো কিল্ড ইয়ারসেনিয়া রাকেরি ভ্যাকসিন, ডেলিভার্ড বাই ইমার্শন এগেইনস্ট এন্টেরিক মাউথ ডিজিজ, এন্টেরিক মাউথ ডিজিজের এগেইনস্টে। এর পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের ফরমালিন ফিল্ড ইমার্শন ভ্যাকসিন তৈরি করা হয়েছে, যেমন ভিব্রিওসিস এর এগেইনস্টে, ট্রাউট এবং স্যামনের ক্ষেত্রে বিশেষ করে। Inactivated vaccines are often less efficient against viral infection and disease caused by intracellular bacteria. এগুলো আমি হয়তো আগের ক্লাসে বলেছিলাম, তোর মনে পড়ে। তো ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, তোমরা একটা ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া নাম বলো তো কেউ? হুম, স্যার ভিব্রিও। কেউ আসলে ইন্টারসেলুলার ভিব্রিও ভার্মিফিকাস, এটা ইন্টারসেলুলার, এটা সেলের বাইরেও হতে পারে, ইন্টারসেলুলারলি এরা ইনফেক্ট করতে পারে। কমনলি একটা আছে যেটা মাইক্রোব্যাকটেরিয়াম, তোমরা নাম শুনেছো মাইক্রোব্যাকটেরিয়াম। ফিশের ক্ষেত্রে মাইক্রোব্যাকটেরিয়াম ইনফেকশন হয়, মাইক্রোব্যাকটেরিয়াম। তো মাইক্রোব্যাকটেরিয়াম বা ভাইরাসের এগেইনস্টে এই ভ্যাকসিনটা একটু কম এফিসিয়েন্ট, সেই জন্য অন্য টাইপের ভ্যাকসিন ইউজ করতে হয়। তো আমরা সুবিধাগুলো দেখলাম, একটা ডিসঅ্যাডভান্টেজ গুলো তো আমরা এটাও দেখছি যে আহ, একটা সমস্যা হলো inactivated vaccines include the potential for immunosuppressive প্যাসেঞ্জার অ্যান্টিজেন। ইমিউনোসাপ্রেসিভ তো থাকলে তাদের জন্য একটু এটা ক্ষতিকর, মানে একটু ডিসঅ্যাডভান্টেজাস। এটা কিছু কিছু ক্ষেত্রে টক্সিক রিয়াকশন হতে পারে। হুম, কারণ হলো অনেক সময় এই ধরনের ভ্যাকসিনের ক্ষেত্রে অ্যাডজুভেন্ট ইউজ করা হয়। অ্যাডজুভেন্ট নিয়ে আমি একটু নেক্সট বা পরবর্তী ক্লাসে একটু পড়াবো হালকা একটু। অ্যাডজুভেন্টটা হলো যে ভ্যাকসিনের সাথে একটা ভ্যাকসিন কেরিয়ার বলতে পারি, যে ভ্যাকসিনের সাথে একটা মেটালিক হতে পারে বা বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়েজেন্ট হতে পারে, কেমিক্যাল কম্পোনেন্ট হতে পারে, যেগুলো ভ্যাকসিনের সাথে, ভ্যাকসিন ক্যান্ডিডেটের সাথে অ্যাটাক করে দেওয়া হয়, যার ফলে ভ্যাকসিনটা ভালো কাজ করে। হুম, অনেক সময় ইনঅ্যাক্টিভেটেড বা স্কিলড ভ্যাকসিনের ক্ষেত্রে অ্যাডজুভেন্টটা ইউজ করা হয়, এবং সেই অ্যাডজুভেন্টটা অনেক সময় সেটা টক্সিক রিয়াকশন হতে পারে। হুম,
রিডিউসড ইমিউনোজেনিসিটি ডিউ টু ডিনেচুরেশন অফ দ্য প্রোটিন, যেহেতু ইনঅ্যাক্টিভেট করা হয় অনেক সময়, হিট ইনঅ্যাক্টিভেটেড, কেমিক্যাল ইনঅ্যাক্টিভেটেড, সেক্ষেত্রে অনেক প্রোটিন থাকতে পারে প্যাথোজেনে যেগুলো ডিনেচার হয়ে যেতে পারে, এবং সেই ডিনেচার প্রোটিনের মাধ্যমে এটা রিডিউসড ইমিউনোজেনিসিটি হয় হতে পারে। সিস্টেমেটিক রিয়াকশন হতে পারে টু সার্টেন অ্যাডজুভেন্টের জন্যই কিছু সাইড ইফেক্ট হতে পারে। তো এই ধরনের প্রবলেম থাকতে পারে। আচ্ছা, পরবর্তী যেটা আমরা বলবো লাইভ ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন তো বুঝতেই পারো, যেটাকে আমরা অ্যাটেনুয়েটেড হতে পারে, অর্থাৎ যে জিনটা দেয় সেই জিনটাকে ওখান থেকে সরিয়ে ফেলা, ডিলিট করা বা রিমুভ করে দেওয়া হয়। এটা হলো মডিফাইড লাইভ ভ্যাকসিন, অবশ্যই একদম ডাইরেক্টলি তো আমরা ইউজ করতে পারবো না। Modified live vaccines are prepared from one or more viruses or bacteria displaying attenuated virulence or natural low virulence toward the targeted fish species. অর্থাৎ আমরা কি করতে করতে পারি, যেটা ভিরুলেন্ট ফ্যাক্টর, যেটা যে জিনটা, সেটাকে আমরা অ্যাটেনুয়েটেড করতে পারি, অর্থাৎ সেটাকে আমরা নষ্ট করে দিতে পারি। অথবা আমরা এমন কোনো টার্গেট অর্গানিজম, এমন কোনো প্যাথোজেন ইউজ করতে পারি যেটা খুব লো ভিরুলেন্স, হ্যাঁ, অর্থাৎ যেটা খুব বেশি ক্ষতিকর নয়, সেইটা আমরা ইউজ করতে পারি ডাইরেক্টলি। সেক্ষেত্রে একটু রিস্ক থেকে যায়, অনেক সময় লো ভিরুলেন্সটা যদি আবার হাই ভিরুলেন্স হয়ে যায়, এটা যদি ডেভেলপ করে, সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। এবং প্যাথোজেনকে আমরা অ্যাটেনুয়েটেড করতে পারি। অ্যাটেনুয়েটেড মানে তোমরা তো বুঝো, যেটা হলো মানে অর্থাৎ তার যে প্রপার্টিস, সেই প্রপার্টিসটাকে ডাইভার্ট করে দেওয়া, নষ্ট করে দেওয়া, সেটা হলো অ্যাটেনুয়েটেড। এটা আমরা ফিজিক্যাল বা কেমিক্যাল প্রসেসের মাধ্যমে করতে পারি, অথবা সিরিয়াল প্রসেস ইন সেল কালচার। হ্যাঁ, সেল কালচার তো তোমাদের কেমনি একটু বলছি, আসলে এটা লং প্রসেস। তো সেল কালচার, এখন কমার্শিয়ালি বিভিন্ন সেল লাইন পাওয়া যায়, সেগুলো আমরা গ্রো করতে পারি ফ্লাস্কের মধ্যে, আগের ক্লাসে বলেছি। এবং এবং কালচার করে এখানে ভাইরাস দিয়ে বা ব্যাকটেরিয়া দিয়ে, সাধারণত সেল কালচারটা ভাইরাসের জন্য ইউজ করা হয়, ব্যাকটেরিয়ার জন্য না। তো এখানে ভাইরাস দিয়ে এই সেলটাকে ইনফেক্ট করা হয়, এরপরে আবার পাসেস করা হয়, মানে এখান থেকে এখানে সাব কালচার, সাব কালচার, সাব কালচার, বারবার বারবার সাব কালচার করতে করতে এদের যে প্রপার্টিস, প্যাথোজেনিক প্রপার্টিস, সেটা একটু নষ্ট হয়ে যায়। এবং তোমরা একটা টার্ম হয়তো জানো, যেটা ল্যাব স্ট্রেইন বলা হয়। ব্যাকটেরিয়ার কোনো ল্যাবরেটরিতে স্ট্রেইন থাকলে, হ্যাঁ, সেই স্ট্রেইন গুলো সাধারণত লেস প্যাথোজেনিক হয়। এনভায়রনমেন্টাল স্ট্রেইন গুলো একরকম হয়, যেটা মানে ন্যাচারাল থেকে সোর্স থেকে যদি কোনো ব্যাকটেরিয়া তুমি কালেক্ট করো, সেটা খুব প্যাথোজেনিক হবে, প্যাথোজেনিক যদি থেকে থাকে। আর সেই প্যাথোজেনিক ব্যাকটেরিয়াটাকে যদি তুমি বারবার সাবকালচার করো, ল্যাবে গ্রো করে 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 একটা কন্টিনিউ করো, সাবকালচার করো, সেই ক্ষেত্রে এটার প্যাথোজেনিসিটিটাও কমে যায়। হুম, তোমরা একটু দেরি করো, একটু ওয়েট করো আধা মিনিট, হ্যাঁ। যেটা বলছিলাম যে কোন একটা প্যাথোজেন ব্যাকটেরিয়াকে যদি আমরা ল্যাবে কালচার করি, তাহলে তার প্যাথোজেনিসিটিটা কমে যায়। আবার কি হতে পারে, যদি আমরা কালচার করি, সেটা ভাইরাস বা ব্যাকটেরিয়া যেটাই হোক, যদি অ্যাবনর্মাল কন্ডিশনে, অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য যে সুইটেবল এনভায়রনমেন্ট দরকার, সেটা না দিয়ে আমরা একটু ডিফারেন্ট এনভায়রনমেন্ট তাদেরকে দিলাম, যার ফলে কি হতে পারে, সেটা তার প্যাথোজেনিসিটিটাকে মানে হারিয়ে ফেলতে পারে, লস দেয়ার প্যাথোজেনিসিটি। অথবা জেনেটিক ম্যানিপুলেশন, যেটা আমরা করতে পারি, যে জিনটাকে আমরা ওইখান থেকে জেনেটিক্যালি মডিফাই করে, অর্থাৎ ওইটাকে আমরা কেটে ফেলতে পারি, ওই থেকে প্যাথোজেন থেকে আমরা সরিয়ে ফেলতে পারি। তো এইভাবে আমরা অ্যাটেনুয়েটেড করতে পারি কোনো একটা প্যাথোজেনকে।
আর লাইভ ভ্যাকসিনটা এটা মোর ইমিউনোজেনিক দেন কিল্ড প্রিপারেশন, এটা তো বুঝতে পারো, কারণ এটা রেপ্লিকেট করতে পারবে বডিতে, কিন্তু ডিজিজ তৈরি করতে পারবে না, যার ফলে কন্টিনিউয়াসলি একটা অ্যান্টিবডি তৈরি হতে থাকবে এবং সেটা লং টার্ম ইমিউনিটি এরা ডেভেলপ করে। এটা ইননেটও করতে পারে, আবার অ্যাডাপটিভ ইমিউনিটিও গ্রো করতে পারে। এটা লং লাস্টিং যেটা বললাম। আর এক্ষেত্রে অ্যাডজুভেন্টটা দরকার হয় না, অ্যাডজুভেন্টস নট নেসেসারি, কারণ এটা হলো লাইভটাই বডিতে যাচ্ছে এবং লাইভ সে রেপ্লিকেট করতেছে এবং তার রেসপন্সে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এক্ষেত্রে আর কোনো ডেলিভারি সিস্টেম দরকার হচ্ছে না। আর এটা attenuated live vaccine have been proven safe under most circumstances। এছাড়াও কিছু কিছু পোটেনশিয়াল রিস্ক থেকে যেতে পারে, সেই জন্য আমাদের যে সব বিষয়গুলো মাথায় রাখতে হবে, দেখতে হবে যে প্যাথোজেনটা বা প্রোডাক্টটা যেন ডু নট ডাইভার্ট ভিরুলেন্স, তার মানে কি তারা যেন আবার মানে ভিরুলেন্ট হতে না পারে। ডু নট ডিসপ্লে রেসিডুয়াল ভিরুলেন্স, অর্থাৎ কোনো রেসিডিউ যেন না থাকে এর মধ্যে, যেটা আবার ভিরুলেন্ট হতে পারে। আর নট ভিরুলেন্ট ইন ইমিউনো কম্প্রোমাইজড ভ্যাকসিনেটস, অর্থাৎ যদি কোনো হোস্ট, কোনো ফিশ যদি একটু দুর্বল থাকে, ইমিউনো কম্প্রোমাইজড হয়, তাদের ক্ষেত্রে যেন কোনো ধরনের প্রবলেম, তাদের ক্ষেত্রে যেন ভিরুলেন্ট না হয়, অর্থাৎ নট এনি কন্ডিশন সেটা যেন ভিরুলেন্ট হতে না পারে, এটা খেয়াল রাখতে হবে। আর হতে পারে আরেকটা বিষয় হলো পোটেনশিয়াল অফ কন্টামিনেশন উইথ আনওয়ান্টেড অর্গানিজম কুড এফেক্ট দ্য এফিকেসি অ্যান্ড লাইসেন্সিং প্রসেস ফর লাইভ ভ্যাকসিন। সো লাইভ ভ্যাকসিনের সাথে যেন অন্য কোনো ধরনের কন্টামিনেন্ট যেন না থাকে, অর্থাৎ ব্যাকটেরিয়া ইউজ করলাম, সেই ব্যাকটেরিয়ার সাথে অন্য কোনো ব্যাকটেরিয়া যেন কন্টামিনেট না করে, সেটা আবার প্রবলেম সৃষ্টি করতে পারে, এটা মাথায় রাখতে হবে। কিছু এক্সাম্পল হলো যে আর্থ্রোব্যাক্টার ভ্যাকসিন এগেইনস্ট ব্যাকটেরিয়াল কিডনি ডিজিজ ফর ফিশ ফর ইউজ ইন স্যালমোনেটস, এটা ইউজ করা হয়। তারপরে এন্টেরোব্যাক্টার ইকটালুরি ভ্যাকসিন এগেইনস্ট এন্টেরিক রেড সেপ্টিসেমিয়া অফ ক্যাটফিশ। আর ফ্লেভোব্যাকটেরিয়াম কলামোনারি এগেইনস্ট কলামোনারিস ইন ক্যাটফিশ। তো এইসব ক্ষেত্রে ইউজ করা হয়। আর কিছু কিছু ক্ষেত্রে যে ফিজিক্যাল প্রসেসটা অ্যাপ্লাই করা হয় মিউটেশনের জন্য, মিউটেশনও করা যেতে পারে, কোনো একটা জিনকে মিউটেট করে দেওয়া। একটা এক্সাম্পল হলো কোই হারপিস ভাইরাস বাই আলট্রাভায়োলেট রেডিয়েশন। এটা ভাইরাসের ক্ষেত্রে সেভারাল এডিশনাল ভাইরাল জিন এনহ্যান্স অ্যাটেনুয়েশন, অর্থাৎ কিছু ভাইরাল জিনটাকেও অ্যাটেনুয়েট করা হয়, মিউটেন্ট করে দেওয়া হয় আলট্রাভায়োলেট রেডিয়েশনের মাধ্যমে। রিডিউস দ্য পসিবিলিটি অফ রিভার্সন ব্যাক টু প্যাথোজেনিক ফেনোটাইপ, অর্থাৎ নন প্যাথোজেনিক করা হলো ভাইরাসটাকে, সেটা যে যদি আলট্রাভায়োলেট রেডিয়েশন দেওয়া হয় সেটা আবার পরবর্তীতে রিভার্ট করতে পারবে না, এরকম ভাবে করা হয়। এবং ফিজিক্যাল কেমিক্যাল ইন্ডাকশন অফ অ্যাটেনুয়েশন, মলিকুলার ম্যানিপুলেশনটাও করা যেতে পারে, অর্থাৎ যেটা আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করা হয়, মলিকুলার ম্যানিপুলেশন, প্যাথোজেনটাকে জেনেটিক্যালি যেটাকে অ্যাটেনুয়েটেড করা হয়। অর্থাৎ এসব ক্ষেত্রে মূল কাজ টার্গেট হলো ডিলিট ভিরুলেন্ট জিনস আর রেগুলেটরি জিনস, অর্থাৎ যেসব জিনগুলো দায়ী সেই সব জিনগুলোকে ডিলিট করে দেওয়া, অথবা রেগুলেটরি জিন থাকলে সেগুলোকে ডিলিট করে দেওয়া। বিশেষ করে এগুলো ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে এগুলো করা হয়, যেমন হারপিস ভাইরাস, কোই হারপিস ভাইরাস, যেটা আগে বললাম যে কোই হারপিস ভাইরাসের ক্ষেত্রে এটা ডিএনএ ভাইরাস, এসব এই ক্ষেত্রে করা হয়। আচ্ছা, পরবর্তীতে আমরা যেটা দেখবো সাব ইউনিট ভ্যাকসিন। এটা আমরা আগে এতে অনেকবারই বলেছি। সাব ইউনিট মানে হলো, এটা তো বুঝতেই পারো যে একটা বড় একটা অংশের একটা ছোট অংশ, একটা ইউনিট, সাব ইউনিট। যেমন এখানে ডিএনএ বা আরএনএ এর যদি একটা ক্ষুদ্র অংশকে আমরা টার্গেট করি, এবং সেই ক্ষুদ্র অংশটা অবশ্যই এটা অ্যান্টিজেনিক প্রপার্টিস থাকতে হবে, অর্থাৎ আমরা টার্গেট জিনটাকে নিতে পারি, সেইটা নিয়ে আমরা সেটাকে
ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারি, যেটাকে আমরা সাব ইউনিট ভ্যাকসিন বলি। এটা সাব ইউনিট ভ্যাকসিন যেহেতু একটা মানে নিউক্লিক অ্যাসিডের, এটা কিন্তু একটা নিউক্লিক অ্যাসিড, তোমাদের আমি বলেছি যে দুইটা অল্টারনেটিভ যে ভ্যাকসিন, অল্টারনেটিভের একটা অংশ নিউক্লিক অ্যাসিড, দ্যাট মিনস এটা ডিএনএ অথবা আরএনএ এর একটা অংশ হতে পারে। অর্থাৎ এই ডিএনএ এর মধ্যে এই জিনটা আছে, এই জিন, ধরো এই জিনটা একটা ডিজিজের জন্য দায়ী, প্যাথোজেনিক ভিরুলেন্ট জিন যেটাকে আমরা বলি। তো এই জিনটা, তার মানে কি, এই জিনটা হোস্ট কি করবে, রিকগনাইজ করবে, রিকগনাইজ। তো রিকগনাইজ করলো রিসেপ্টর দিয়ে। তো আমরা যদি এই জিনটাকে টার্গেট করি এবং এই জিনটা যদি আমরা ল্যাবে প্রডিউস করতে পারি প্রচুর পরিমাণে, এবং সেই জিনটাকে পিউরিফাই করে যদি আমরা কোনো একটা ফিশকে এটা ইনজেক্ট করি, তাহলে ফিশের বডি কি করবে, ফিশের বডি এই জিনটাকে রিকগনাইজ করতে পারবে। আর এই জিন ইটসেলফ কিন্তু এটা ডিজিজ তৈরি করতে পারবে না। অর্থাৎ প্যাথোজেনের অর্গানিজমের বডিতে যখন থাকবে, ভিতরে যখন থাকবে, তখন কিন্তু এই জিনটা ডিজিজ তৈরি করতে পারবে, হ্যাঁ, অর্থাৎ ভিরুলেন্ট। কিন্তু এই জিন ইটসেলফ ইজ নট ভিরুলেন্ট, অর্থাৎ জিন একা কিন্তু কিছু করতে পারবে না। ফিশের বডিতে যদি যায়, এটা জাস্ট একটা ডিএনএ বা আরএনএ হিসেবে যাবে, বাট এই ডিএনএ বা আরএনএ যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা হোস্টের বডির যে রিসেপ্টর, সেই রিসেপ্টরটা রিকগনাইজ করবে এবং বডি সেটা ওই অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। এটা হলো সাব ইউনিট ভ্যাকসিনের মূল মানে প্রিন্সিপালটা। আর সেই জন্য এটা কিন্তু রেপ্লিকেট করতে পারবে না, কারণ এটা রেপ্লিকেট করার জন্য যেসব মেশিনারি বা অন্য জিনিস দরকার, সেটা এই জিনের নেই। কারণ রেপ্লিকেশনের জন্য, ভাইরাল রেপ্লিকেশন বা ব্যাকটেরিয়াল রেপ্লিকেশনের জন্য অনেক ধরনের সাপোর্টিং জিন লাগে, সাপোর্টিং প্রোটিন লাগে, সেগুলো এখানে নেই। সেই জন্য সাব ইউনিট ভ্যাকসিন এটা ফ্রি অফ রিস্ক, অর্থাৎ কোনো রিস্ক থাকে না এক্ষেত্রে। হ্যাঁ, সেটা শুধু টার্গেট প্যাথোজেন হোস্ট নয়, নন টার্গেট হোস্টের ক্ষেত্রেও এটা, মানে স্পিসিসের ক্ষেত্রেও এটা নন প্যাথোজেনিক, সরি, এটা অ্যাপ্লিকেবল টু পিপল উইথ উইকেন্ড ইমিউনো রেসপন্স। এটা পিপলের ক্ষেত্রে হতে পারে, মানে মানুষের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, মানুষ বা ফিশ, হ্যাঁ, যেটা ফিশের ক্ষেত্রে যদি বলি, যেটা উইকেন্ড ইমিউনো রেসপন্স, যাদের ইমিউনো রেসপন্সটা খুবই উইক, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, কারণ এক্ষেত্রে কোনো রেপ্লিকেশন হবে না, কোনো ডিজিজ কজ করবে না। ক্যান বি প্রডিউসড ইন এ হাইলি ক্যারেক্টারাইজড স্টেট, অর্থাৎ যেহেতু টার্গেট জিন তুমি ইউজ করতেছো, সো এটা ক্যারেক্টারিস্টিক্স খুবই মানে খুবই হাইলি ক্যারেক্টারাইজ, দ্যাট মিনস একটা একদম 100% তুমি পেলা, হ্যাঁ, সিলেক্টিভ একটা টার্গেট অ্যান্টিজেন পেলা, অর্থাৎ অ্যান্টিজেনিক প্রপার্টিসটা খুবই স্ট্রং থাকে এখানে। দে টার্গেট ইমিউনো রেসপন্স ফরওয়ার্ড টুয়ার্ড স্পেসিফিক মাইক্রোবিয়াল ডিটারমিনেন্টস, যেহেতু এটা টার্গেট জিন, সো এটা স্পেসিফিক একটা ডিটারমিনেন্টস। অর্থাৎ যদি আমরা ভিব্রিও প্যারাহিমোলাইটিকাস থেকে কোনো একটা জিন নেই, টার্গেট জিন, তাহলে আমরা দেখবো যে ওইটা একদম মানে স্পেসিফিক মাইক্রোবিয়াল, অর্থাৎ ফিশ বডি তখন রিকগনাইজ করতে পারবে যেটা এই ধরনের একটা প্যাথোজেন, এটা একদম টার্গেট প্যাথোজেনটাকে এটাকে ডিটেক্ট করতে পারবে। enable the incorporation of transnatural এই জিনের সাথে, অর্থাৎ এই যে টার্গেট জিন, এই জিনের সাথে আমরা অন্য কোনো অংশ কর্পোরেট করতে পারি। ওখানে আমরা জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে, জেনেটিক ইঞ্জিনের মাধ্যমে এখানে আমরা আগে, এই জিনের আগে বা পরে আমরা কি বলে এটা, সিনথেটিক কোনো কম্পোনেন্ট অ্যাড করে দিতে পারি, হ্যাঁ। সেজন্য সাব ইউনিট ভ্যাকসিনের ক্ষেত্রে অনেক সময় অ্যাডজুভেন্ট ইউজ করা হয়, অ্যাডজুভেন্ট ইউজ করে এটার ইমিউনোজেনিসিটি বাড়ানো হয়। কারণ এটা যেহেতু একটা ছোট অংশ, ওই কিল্ড ভ্যাকসিনের চেয়েও কম পরিমাণ ইমিউনোজেনিসিটি এদের মধ্যে থাকবে, কারণ এটা আরো একটা ক্ষুদ্র অংশ। একটা সুবিধা হলো যে ফ্রিজ ড্রাইড করা যেতে পারে, অর্থাৎ এই ভ্যাকসিনটাকে ফ্রিজ ড্রাই, যেখানে পাউডার ফর্মে নেওয়া যেতে পারে, অ্যালাউইং ফর নন রেফ্রিজারেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোরেজ, অর্থাৎ রুম টেম্পারেচারে এটা রাখা যেতে পারে। পরবর্তীতে ভ্যাকসিনটা যখন ইউজ করা হয়, তখন এখানে যেহেতু ফ্রিজ ড্রাই অবস্থায় থাকে, এখানে রিকমেন্ডেড কোনো লিকুইডটা দিয়ে, লিকুইড হতে পারে কোনো ধরনের স্যালাইন বা কিছু একটা ফিজিওলজিক্যাল স্যালাইন, সেটা দিয়ে
এটাকে ডিসলভ করে পরে এটা ইনজেক্ট করা যেতে পারে বা অন্য কোনো মানে মেকানিজমে ইউজ করা যেতে পারে। আচ্ছা, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা তোমরা হয়তো বুঝতে পারো যে উইকার ইমিউনো রেসপন্স কিল্ড অথবা লাইভ হোল ভ্যাকসিনের ক্ষেত্রে সে এটা একটু স্টিমুলেট এ পোটেন্ট ইমিউনো রেসপন্স দ্যাট ইজ উইকার। স্বাভাবিক হয়ে যেতে ছোট একটা অংশ, সো এটা একটা উইক ইমিউনো রেসপন্স তৈরি করবে। সরি, এটা যেটা বললাম যে রেপ্লিকেশন করতে পারতেছে না, হ্যাঁ, or exposure to multiple antigen representing a whole vaccine, অর্থাৎ হোল ভ্যাকসিন যদি ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু একটা জিন না, একই সাথে অনেকগুলো জিন থাকতেছে। সো একই সাথে অনেকগুলো জিন থাকার ফলে এটা অ্যান্টিবডি তৈরির পরিমাণটাও বেশি হচ্ছে, অর্থাৎ বিভিন্ন অংশ রিকগনাইজ করতেছে বডি। সো এটা বডিতে ডিফারেন্ট অ্যান্টিবডি তৈরি হতে পারে বা লং টার্ম অ্যান্টিবডি, প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হতে পারে। বাট এখানে যেহেতু একটা সিঙ্গেল জিন ইউজ করা হয়, সিঙ্গেল অ্যান্টিজেন, সো এখানে ইমিউনো রেসপন্সটাও কম হয়। আর একটা যেটা বললাম যে এটা অ্যাডজুভেন্টটা দরকার হয়, অ্যাডজুভেন্ট দরকার হলে যে অ্যাডজুভেন্টের কিছু অসুবিধা থাকে সেগুলো এখানে থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবং অনেক সময় কি হতে পারে মাল্টিপল বুস্টার দরকার হতে পারে, যেহেতু লং টার্ম ইমিউনিটি এটা গ্রো করে না, ডেভেলপ করে না, সেক্ষেত্রে তোমরা জানো যে অনেক সময় এখন একটা দেওয়া হলো, 6 মাস পরে আরেকটা ডোজ দেওয়া হলো, তার 6 মাস পরে আরেকটা, একটা তোমরা জানো বুস্টার ডোজ, বিভিন্ন ডোজ দেওয়া হয়। অর্থাৎ কমপ্লিট একটা অ্যান্টিবডি বা ইমিউনিটি ডেভেলপ করতে গেলে এটা লং টার্ম প্রোটেকশনের জন্য মাল্টিপল ডোজ দেওয়া লাগতে পারে। এখন কিছু এক্সাম্পল আছে সাকসেসফুল সাব ইউনিট ভ্যাকসিন অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে, বিশেষ করে ইকোলাই বেসড এক্সপ্রেশন ইউজ করা হয়, ইকোলাই বেসড, হ্যাঁ, এগেইনস্ট এটা আইপিএন ইনফেকশাস প্যানক্রিয়াটিক নেক্রোসিস ভাইরাস, আইপিএনভি, যেটা ভিপি2 জিনটাকে টার্গেট করা হয়। ভিপি2 এটা প্রোটিন, এটাকে টার্গেট করে এটাকে মাল্টিপ্লাই করা হয়। এটা একটা কোম্পানি মার্ক অ্যানিমাল হেলথ। ইস্ট বেস করা হয়, অনেক সময় ইস্টে গ্রো করা হয়, যেমন আইএসএ ইনফেকশাস স্যামন এনিমিয়া ভাইরাস, আইএসএ এটা করা হয়। এছাড়া অন্যান্য এক্সপ্রেশন সিস্টেমও ইউজ করা যেতে পারে, ইনক্লুড যেটা হলো ব্যাকুলো ভাইরাস ইস্টে, হ্যাঁ, ভাইরাল হেমোরেজিক সেপ্টিসিমিয়া ভাইরাস, আইএসএনভি যেটা ইনফেকশাস হেমোপোয়েটিক নেক্রোসিস ভাইরাস, হ্যাঁ, আইপিএন যেটা এখানে আইপিএন, প্রোটিনস ম্যানুফ্যাকচার ভায়া ক্যাবেস ওয়ার্মস, অর্থাৎ একটা ওয়ার্মে, হ্যাঁ, ক্যাবেস ওয়ার্ম, ক্যাবেসে এই ওয়ার্মটা হয়, সেই ওয়ার্মে ইনজেক্ট করে সেই ওয়ার্মটাকে গ্রো করা হয়, সেই ওয়ার্ম থেকে এই এই জিনগুলোকে তার মানে সিনথেসিস করা হয়। তো তোমাদের আমি মেকানিজমটা এখন একটু বলবো কিভাবে এটা আমরা তৈরি করব সাব ইউনিট ভ্যাকসিনটা। তো যেটা করা হয়, এটা মাল্টিপল ওয়েস আছে, লটস ওয়েস টু প্রডিউস সাব ইউনিট ভ্যাকসিন। যেটা আগে বললাম, আমরা ব্যাকটেরিয়া ইউজ করতে পারি, অথবা ইস্ট ইউজ করতে পারি, অথবা আরেকটা এক্সাম্পল দেখলাম আমরা একটা ওয়ার্ম ইউজ করা যেতে পারে, ক্যাবেস ওয়ার্ম। তো এটা কিভাবে করা হয়, মনে করো এটা এটা একটা হোল ব্যাকটেরিয়াল অথবা ভাইরাল অর্গানিজম। তো সেই অর্গানিজমের মনে করো এই অংশটা টার্গেট জিন, যেটা আগে বললাম এ। তো কি করা হবে, তোমরা খুব সহজেই হয়তো বলতে পারবা, কেউ বলতে পারবা এখান থেকে এই জিনটা আমরা কিভাবে আইসোলেট করব, কেউ বলো তো? স্যার এনজাইম দিয়ে কেটে, স্যার রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, স্যার এনজাইম দিয়ে কেটে স্যার কতক্ষণ করা যাবে না স্যার? হ্যাঁ, রেস্ট্রিকশন এনজাইম ইউজ করে জি স্যার, এটা এটা দিয়ে স্যার। কাটতে পারবা। আরেকটা কিভাবে করা যেতে পারে, আরেকটা কিভাবে করা যায়, আরেকটা হলো পিসিআর এর মাধ্যমে। আচ্ছা, এই একটা অংশ মনে করো, তখন তুমি প্রাইমার ডিজাইন করো, তুমি এই পুরো সিকোয়েন্সটা জানো, এদের যে এটিসিজি নিউক্লিওটাইড বেস পেয়ার সিকোয়েন্সিং, এটা তোমার জানা আছে ফর এক্সাম্পল। তখন তুমি কি করবা, যে এটা জিন, এটাও তুমি জানো যে এই অংশটা জিন,
টার্গেট জিন, প্যাথোজেনিক ভিরুলেন্ট জিন। তো তখন তুমি কি করবা, এখান থেকে কিছু আপস্ট্রিম, এটা আপস্ট্রিম মনে করো, আর এটা হলো ডাউনস্ট্রিম। তো কিছু অংশ নিবা যেটা জিনকে টার্গেট করে, আর কিছু অংশ এই জিনের বাইরে। এখানে একটা রিভার্স প্রাইমার, আর এখান থেকে একটা ফরওয়ার্ড প্রাইমারি ডিজাইন করলাম। ফরওয়ার্ড রিভার্স ডিজাইন করে তখন তুমি পিসিআর রান দিবা। পিসিআর রান দিলে তুমি পিসিআর প্রোডাক্টটা পেলা। পিসিআর প্রোডাক্টটা পাওয়ার পরে তখন তুমি সেই পিসিআর প্রোডাক্টটা পিউরিফাই করবা। বিভিন্ন প্রসেস আছে পিউরিফাই করার, কারণ পিসিআর এর সাথে কি থাকবে, অনেক ধরনের রিয়েজেন্ট থাকে, বিভিন্ন ধরনের সল্ট থাকে, সেগুলোকে পিউরিফাই করতে হয়। তো পিউরিফাই করার পর এই পিসিআর প্রোডাক্টের সাথে কিছু আগে পরে কিছু অংশ আছে, এটা দুই একটা সিকোয়েন্স, এটা কোনো বিষয় না। চাইলে তুমি এমনভাবে ডিজাইন করতে পারো যেটা আমি এক্সট্রা অংশ নিলাম না, আপস্ট্রিম ডাউনস্ট্রিম অংশ নিলাম না, একদম পিওর জাস্ট এই পিসিআর অংশটাই পিসিআর করলাম। করে এই অংশটা তুমি কি করলা, পেলা। যেমন এখানে দেখো, এটা একটা সিকোয়েন্স, এখানে ইকো আর1, এটা রেস্ট্রিকশন এনজাইম, এটা দিয়ে কি করা হলো, এই অংশটাকে কাটা হলো। এই অংশটাকে কেটে ফেললাম। অথবা এখান থেকে যেটা দেখে, এটা ভাইরাসের ক্ষেত্রে এই অংশটা এটাকে কাটা হলো। আইডেন্টিফিকেশন অফ প্রোটিনস এগেইনস্ট হুইচ প্রোটেক্টিভ ইমিউনো রেসপন্স ইজ ইনডিউসড, অর্থাৎ প্রোটিন বা জিন, এটাকে আমরা টার্গেট করলাম, এটাকে আমরা কেটে ফেললাম। কেটে ফেলার পরে কি করা হয়, এটাকে তখন ক্লোনিং এ যেতে হয়। ক্লোনিং তোমাদের আগেও একটা ক্লাসে বলেছি যে একটা ভেক্টর থাকে, একটা ভেক্টর, একটা সার্কুলার ডিএনএ, যেটা প্লাজমিড ভেক্টর আমরা বলি। তো এটা সাধারণত কমার্শিয়ালি যখন আমরা পাই, তখন এটা লিনিয়ার থাকে। এটা একটা লিনিয়ার। তো এই লিনিয়ার, এটা দুইটা প্রান্ত থাকে, তোমরা জানো যে স্টিকি এন্ড আর হলো ব্লান্ট এন্ড, তাই না? নাম শুনেছো তোমরা, স্টিকি এন্ড এবং ব্লান্ট এন্ড। তো এখন একটা টিউবের মধ্যে, এই টিউবের মধ্যে তুমি একটা নির্দিষ্ট পরিমাণে এই ভেক্টর ইউজ করবা, লাইক 1 মাইক্রোলিটার ভেক্টর। তারপরে তোমার যে টার্গেট, এই যে পিসিআর প্রোডাক্ট এখান থেকে পেলা বা এখান থেকে পেলা, সেই পিসিআর প্রোডাক্টটা এখানে দিলা। পিসিআর প্রোডাক্ট, এটাকে বলা হয় ইনসার্ট। আর এটাকে বলা হয় ভেক্টর ইনসার্ট। এবং এর সাথে কি করা হয়, এনজাইম দিতে হয়। তোমরা জানো যে লাইগেস এনজাইম, তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, তাই না? লাইগেস এনজাইম। এবং একই সাথে আর সাথে কিছু বাফার দিতে হয়। বাফার দিতে হয়, দিয়ে কি করা হয়, এটা নির্দিষ্ট টেম্পারেচারে নির্দিষ্ট সময় রেখে দিতে হয়। সাধারণত 4 ডিগ্রিতে, অর্থাৎ ফ্রিজের মধ্যে ওভারনাইট রেখে দেওয়া যেতে পারে। 37 ডিগ্রিতে এটা 1 ঘন্টার মধ্যে রেখে দিতে হয়। রেখে দেওয়ার পরে এই যে তুমি, এটা একটা মিক্সার হলো, এখানে কিছু কি হবে, যে এই লিনিয়ার যে ভেক্টরটা ছিল, এটা 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 ডাবল স্ট্যান্ডার্ড। এই ডাবল স্ট্যান্ডার্ড ভেক্টরটাকে একটু দাঁড়াও, এখানে তুমি এটা লিনিয়ার ছিল, এই লিনিয়ারটা কি হবে, এই লিনিয়ারটা তখন এটা যেহেতু স্টিকি এন্ড ব্লান্ট এন্ড আছে, এনজাইম আছে, তখন এটা হলো খুবই, মানে এই এনজাইমের সাথে খুবই কি হয়, এটাকে মানে ভালো একটা মিল আছে। তখন এটা সার্কুলার হয়ে যাবে, এখানে এরকম সার্কুলার হবে, এখানে ইনসার্টটা চলে আসবে, আর বাকি অংশ তো আছেই, এরকম থাকবে। তবে কিছু 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 ভেক্টর থেকে যাবে যেগুলো আসলে লাইগেটেড না, এটা লাইগেট হবে না, কিছু আনলাইগেটেড, নন লাইগেটেড বা এরকম কিছু থেকে যায়, আর কিছু লাইগেটেড হয়। এরপরে কি করব, এটা তো তখন একটা কমপ্লিট একটা প্লাজমিড হয়ে গেল, তোমরা বুঝতেই পারো যে এটা প্লাজমিড। এরপরে এটা কি করা হয়, এটা ট্রান্সফর্ম করা হয়, ট্রান্সফর্ম টু ইস্ট সেল। ইস্ট সেলে করা যেতে পারে, অথবা ট্রান্সফর্ম টু ইকোলাই। ট্রান্সফরমেশনের কিছু আছে, প্রসিডিউর আছে, নির্দিষ্ট সিস্টেম আছে। ইকোলাই সেলের মধ্যে, সেই ইকোলাই সেলটা তোমরা জানো, ইকোলাইয়ের থাকে, প্লাজমিড থাকে। তো এটা সামহাউ মানে কোনো প্রসিডিউরের মাধ্যমে এই ইকোলাই থেকে ওই প্লাজমিডটাকে সরিয়ে নেওয়া হয়। সরিয়ে নেওয়া হয়, তখন এটা একটা
ফ্রি ইকোলাই, তখন এই প্লাজমিডটা ইকোলাই তো এরকম মনে করো একটা ইকোলাই সেল, তো এখানে এই প্লাজমিডটা চলে আসে, ট্রান্সফর্ম হয়, যেটাকে বাইরে থেকে ভিতরে ট্রান্সফার করে দিলাম। এরপরে এই ইকোলাইটা নর্মালি আমরা যে ইকোলাই ব্যাকটেরিয়া যেভাবে গ্রো করি সেটা গ্রো করা হয়। তো এই ইকোলাই যখন একটা থেকে আরেকটা মাল্টিপ্লাই হবে তখন এই প্লাজমিডটাও একই সাথে মাল্টিপ্লাই হবে। সো আমরা এখানে একটা নির্দিষ্ট সময়ে এটাকে আমরা গ্রো করি, ইকোলাই সেলটাকে গ্রো করার পরে ইস্টের ক্ষেত্রে একই রকম, ইস্টের জন্য একটু ডিফারেন্ট গ্রোথ সিস্টেম, কালচার সিস্টেম, সেটা কালচার করে তখন এটাকে কি করা হয় এখানে, তখন এটা সাধারণত ব্রথ কালচার করা হয়, লিকুইড কালচার, এটা লিকুইড কালচারে। লিকুইড এখানে দেখো লিকুইড, এই লিকুইডটা তখন এটা সেন্ট্রিফিউজ করে এটা থেকে ব্যাকটেরিয়াল সেল কালেক্ট করা হয়, ব্যাকটেরিয়াল সেলকে আবার লাইসিস করা হয়, হ্যাঁ দেখো লাইস সেল, লাইসিস করা হয়। লাইসিস করলে ব্যাকটেরিয়াল সেল থেকে ব্যাকটেরিয়াল যে ডেব্রিস গুলো, সেল ওয়াল, সেল মানে মেমব্রেন, সেগুলো সব চলে যাবে, শুধু থাকবে কি ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএ থাকবে, প্লাজমিড যেটা, শুধু এই প্লাজমিডটা থাকবে, আর বাকি সবগুলো ক্লিন হয়ে যাবে। সো এই প্লাজমিডটা তুমি পেলা, এরপরে এই প্লাজমিডটাকে তুমি পিসিআর এর মাধ্যমে অথবা আরএফএলপি বলা হয়, হ্যাঁ রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম, তোমরা নাম শুনেছো হয়তো আরএফএলপি, এটা করার মাধ্যমে কনফার্ম হতে হয় যে এই প্লাজমিডটার ভিতরে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটটা আছে কিনা, যে জিনটা ছিল সেটা আছে কিনা। এর পরবর্তীতে এই প্লাজমিডটাই আমরা ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারি, অথবা এটা আমরা আবার রেস্ট্রিকশন করতে পারি। এই প্লাজমিডটাকে রেস্ট্রিকশন ডাইজেশন করে ক্লিন করে আমরা শুধু এই অংশটা রাখতে পারি, এবং এই অংশটা আমরা ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারি। এই হলো অবস্থা। এত শব্দ হয় কেন? আচ্ছা, এখন আর একটা হলো ভাইরাস লাইক পার্টিকলস। তোমাদের কি বোর লাগতেছে? না স্যার। আচ্ছা, জি না স্যার। না বুঝলে বলো, হ্যাঁ, যে কোনো সময় যদি না বুঝো, আমি তো বলে যাচ্ছি কথা, যদি তোমরা বুঝতে না পারো জিজ্ঞেস করবা। জি স্যার। এখন কি বলে, এটা একটা সিস্টেম আমি তোমাদেরকে দেখাবো, এটা খুব ইন্টারেস্টিং, এটা আমি আমার পিএইচডি তে এই কাজটা করেছিলাম। এটা বলা লেন্টিভাইরাল সিস্টেম, হ্যাঁ লেন্টিভাইরাল ট্রান্সক্রিপশন সিস্টেম। তো এই ক্ষেত্রে এটা একটা ভাইরাসের কি, তো ভাইরাস লাইক পার্টিকলস তৈরি করার জন্য এই সিস্টেমটা ইউজ করা যেতে পারে। তোমরা জানো যে ভাইরাসের, আমি একটু পরে স্লাইড দেখাই, লেন্টিভাইরাসের তোমাদের একটু বলি যে রেপ্লিকেশনে কিভাবে করা হয়। লেন্টিভাইরাস যেটা সাধারণত এটা এটা সার্স কোভির সাথে মিল আছে, এটা পজিটিভ স্ট্র্যান্ড সিঙ্গল স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস, যেটা আরটি এনজাইম থাকে। আরটি এনজাইম এটা স্ট্রাকচার, আরটি এনজাইম মানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, অর্থাৎ নিজেই রিভার্স ট্রান্সক্রাইব করতে পারে। এবং এই ভাইরাসের কিছু বৈশিষ্ট্য হলো, এর যে জিনোমটা, এই আরএনএ এর যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের মধ্যে এটা হলো, এটা কিছু জিন আছে তোমার ট্যাট, রেপ, নেপ, এগুলো একটা প্রোটিন, হ্যাঁ এই প্রোটিনগুলো থাকে। আবার এনভেলপ, গ্যাক পল পলিমারেজ, এই প্রোটিনগুলো থাকে। আবার প্যাকেজিং হয়। তো আমি এখন যদি এখানে তোমাদের এটা বলি, প্লাজমিডের কথা যেটা বললাম, হ্যাঁ 3 ধরনের প্লাজমিড এখানে ইউজ করা হয়। হ্যাঁ, যেমন একটা হলো ট্রান্সফার প্লাজমিড, এখানে তোমার যে টার্গেট জিনটা, সেইখানে তুমি টার্গেট জিনটা ইউজ করবা, অর্থাৎ আমি যে জিনটাকে কেটে নিলাম সেটা এখানে আছে, এরকম একটা ভেক্টর। আরেকটা ভেক্টর এখানে ইউজ করা হয় যেটা এই ভাইরাসটার জন্য এনভেলপ সাপ্লাই দেবে, এনভেলপ দেওয়া হয়। আরেকটা এখানে ভেক্টর দেওয়া হয় যেটাকে বলা হয় যে গ্যাক, পল, রেপ, ট্যাট, অর্থাৎ এইগুলো হলো ওই ভাইরাসটার স্ট্রাকচারের জন্য, এটা হলো প্যাকেজিং এর জন্য, প্যাকেজিং ভেক্টর। সো একটা হলো এনভেলপ ভেক্টর, একটা হলো
ট্রান্সফার ভেক্টর, একটা হলো প্যাকেজিং ভেক্টর। এই 3 ধরনের ভেক্টর একটা নির্দিষ্ট পরিমাণে একটা সেল কালচার, এটা হলো একটা সেল 293T সেলস, এটা এটা হলো হিউম্যান এমব্রায়োনিক সেল, হিউম্যান এমব্রায়োনিক কিডনি সেল বলা হয় এমব্রায়োনিক অবস্থায়। সেই সেলটা এটা কমার্শিয়ালি পাওয়া যায়। এই সেল এখানে কালচার করা হয় এবং এই সেলের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে এই 3টা ভেক্টর একসাথে আলাদা টিউবে মিশানো হয়, মিক্স করা হয়। এখানে কিছু ট্রান্সফেকশন রিএজেন্ট দেওয়া হয়, হ্যাঁ, ট্রান্সফেকশন রিএজেন্ট দিয়ে এই 3টাকে আলাদা, এই 3টা কিন্তু ইন্ডিভিজুয়ালি দেওয়া হয় না, এই 3টা একসাথে মিক্স করা হয়। মিক্স করে এই মিক্সারটা এই সেল কালচারের মধ্যে নির্দিষ্ট পরিমাণে দেওয়া হয়, দিয়ে একটু মিক্স করা হয়। মিক্স করে এইটা 24, 48 বা 72 আওয়ার্স রাখার ফলে তখন এই ভাইরাসটা গ্রো করে, তখন এই অবস্থা হয়। আগে ছিল কিন্তু আলাদা আলাদা, এক একটা ভেক্টর ছিল, কোনো ভাইরাস ছিল না। পরবর্তীতে এটা একটা ভাইরাস হয়ে যায়। এখন মূল কথা হলো এই ভাইরাসটা এখানে যে প্যাকেজিং যে ভেক্টর, এখানে কিছু জিন দরকার হয়, হ্যাঁ, এলটিআর বলা হয়, এলটিআর, এটা হলো লং টার্মিনাল রিজিয়ন। এই এলটিআর জিনটা এখানে অ্যাবসেন্ট থাকে, যার ফলে এই 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 জিনটা এই ভাইরাসের রেপ্লিকেশনের জন্য দায়ী। সো এটা যখন মানে এখানে থাকে না, সো ভাইরাসটা যে তৈরি হবে, এই ভাইরাসটা রেপ্লিকেট করতে পারবে না। এখন মনে করো আমাদের বডি একটা সেলে যদি একটা ভাইরাস থাকে এবং সেই ভাইরাস যদি একটা ভাইরাস, মনে করো একটা পার্টিকেল, একটা ভাইরাস, এই ভাইরাস যদি রেপ্লিকেট করতে না পারে তাহলে কি আমাদের কোনো ক্ষতি হবে বলতো? ভাইরাস রেপ্লিকেশন করলে কি হয় বলতো? সংখ্যাই বাড়ে স্যার তখন। তখন সংখ্যা বৃদ্ধি পায় তখন আর কি। হ্যাঁ, সংখ্যা বৃদ্ধি কিভাবে পায়? যখন একটা সেলের ভিতরে ভাইরাস আছে, যখন এই জি স্যার। ভাইরাসটা এই সেল থেকে বেরিয়ে আসবে, কিভাবে বেরিয়ে আসবে? এই সেলটাকে নষ্ট করে এই সেল থেকে বের হয়ে আসবে। তো এখন আচ্ছা, যেহেতু বিদীর্ণ করে স্যার। হ্যাঁ, এখন যদি সে রেপ্লিকেট করতে না পারে তাহলে কিন্তু সেলের ভিতরেই থেকে যাবে, সে আর বের জি হয়ে স্যার। আসতেছে না, তাই না? তো আমার সেলটা নষ্ট হচ্ছে না। এবং বের হয়ে আসলে কি হবে? এই বের হয়ে এসে তো একটা থেকে দুইটা হলো, দুইটা থেকে চারটা হলো এবং সবগুলো বের হয়ে আসলো এবং এগুলো আবার অন্য সেলকে অ্যাটাক করলো, তাই না? এখন আমার এখানে যদি 1 লাখ ভাইরাস পার্টিকেল থাকে তাহলে 1 লাখ সেলকে আক্রমণ করলো, কিন্তু সে কিন্তু 1 লাখই থেকে যাবে, সে কিন্তু আর 1 লাখ থেকে 2 লাখ, 2 লাখ থেকে 4 লাখ বা এরকম হচ্ছে না, অর্থাৎ সেল কিন্তু নষ্ট করতে পারতেছে না। সো আমার কোনো ক্ষতি হবে না, তাই না? কিন্তু আমাদের বডি কিন্তু বুঝতে পারবে যে আমার বডি মানে আমার ভাইরাস অ্যাটাক করেছে। সো বডি কি করবে? বডি তখন তার ইমিউনো রেসপন্স দেখাবে, অ্যান্টিবডি তৈরি হবে, তাই না? সেই অ্যান্টিবডি তৈরি হলে এরপরে যদি কোনো রিয়েল ভাইরাস অ্যাটাক করে তখন সেটাকে আর রেপ্লিকেট করতে দেবে না, ভাইরাসটাকে নষ্ট করে দেবে, নিউট্রালাইজ করে দেবে। হ্যাঁ, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে গ্রিন অংশ দেখা যাচ্ছে, এই গ্রিনটা হলো লেন্টিভাইরাস। হ্যাঁ, এটা সেলকে অ্যাটাক করছে। অন্যান্য যে অংশ, এখানে সেল আছে, অন্য সেল, হ্যাঁ, কিন্তু সেগুলো ভাইরাস মানে হয়নি, ইনফেক্ট করেনি। ট্রান্সফেক্ট, আসলে ইনফেক্ট বলা হয় না, সেজন্য এটাকে বলা হয় ট্রান্সফেক্ট। ইনফেক্ট বলতে আসলে এটাকে নষ্ট করে দেয় সেলকে, সেটা বোঝা। ট্রান্সফেক্ট করা মানে হলো সেলের ভিতরে একটা কিছু প্রবেশ করা, বাট সেলটাকে নষ্ট করতেছে না। সো এখানে গ্রিন যেটা, এটা হলো লেন্টিভাইরাস। এটা গ্রিন ফ্লুরোসেন্ট একটা প্রোটিন, এখানে সিডিএনএ, এখানে একটা জিএফপি, হ্যাঁ, তোমরা নাম শুনেছ তো, জিএফপি, গ্রিন ফ্লুরোসেন্ট প্রোটিন। এখানে এই 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 প্রোটিনটা এখানে আছে, এটা ফ্লুরোসেন্স দিছে এখানে, অর্থাৎ এটা ফ্লুরোসেন্স দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, সেলটা ট্রান্সফেক্ট হয়েছে। এখানে তো এটা বললাম। স্যার এখানে স্যার বুঝলাম না স্যার, মানে লেন্টিভাইরাসের কাজ কি স্যার এখানে? লেন্টিভাইরাসের কাজ হলো এখানে জিন ট্রান্সফার, হ্যাঁ, যে জেনেটিক মডিফিকেশন, জিন ট্রান্সফেকশন করা হয় না, জিন থেরাপি, যেটা তোমরা নাম শুনেছো তো, জিন থেরাপি। জিন থেরাপি। জিন থেরাপির নাম শোনো নাই? যে এই কিছু পেশেন্টদের মনে করো একটা জিন দিলে সেই জিনটা, মনে করো কারো কারো কিন্তু ল্যাকিংস থাকতে পারে, হ্যাঁ, কিছু কিছু লোক আছে যাদের কি বিভিন্ন ডিজিজ হয়, অর্থাৎ কোনো একটা জিন, যেটা হতে পারে কোনো একটা ডিজিজের এগেইনস্টে জিন, সেই জিনটা অনেক সময় জন্মগতভাবেই থাকে না। ক্যান্সার, বিভিন্ন ক্যান্সারের পেশেন্টের ক্ষেত্রে হতে পারে। সো ওই লোককে যদি আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এইটা সিস্টেমের মাধ্যমে, এখানে এই যে সিডিএনএ লেখা আছে, এখানে আমরা ওই জিনটাকে বা ওই প্রোটিনটাকে
বসাবো। এটাকে বসাবো, বুঝতে পারতেছো? জি স্যার, জি স্যার, জি স্যার। বসানোর পরে এখানে যখন প্যাকেজিং হয়ে গেল, এই ভাইরাসটা তৈরি হলো, এই ভাইরাসের ভিতরে এই জিনটা রয়ে রয়ে যাবে, অর্থাৎ তার ভিতরে যে জিনটা ল্যাকিংস আছে সেই জিনটা এখানে রয়ে যাবে। সে যে জিনটা যদি এখানে রয়ে যায়, তখন এটা যদি আমরা ওই পেশেন্টকে আমি যদি এই ভাইরাস দিয়ে ইনজেক্ট করি, তখন কি হবে, তার বডিতে এই জিনটা তৈরি হবে এবং এই জিনটা তার বডির যে রেপ্লিকেট হবে না। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। তখন এটা এটা এই ওই ভাইরাসের এগেইনস্টে বা ওই প্যাথোজেনের এগেইনস্টে কাজ করবে। এটা একটা। আরেকটা যেটা বলো, আমরা যেটা ভ্যাকসিনের কথা যদি বলি, ভ্যাকসিনের ক্ষেত্রেও ওই যে আমরা সাব ইউনিট ভ্যাকসিনের কথা বলতেছি, কোন একটা জিন এখানে বসিয়ে দিলে একইভাবে ওখানে কিন্তু চলে যাবে বডিতে, তাই না? তখন এটাকে ভাইরাস মনে করে বডির একটা ইমিউনিটি গ্রো করবে। ঠিক আছে, একটু ক্লিয়ার? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। তো এখন এখানে আমরা যে সার্স কোভিড 2 যেটা, এক্ষেত্রেও এই ধরনের টেকনিক ভাইরাস লাইক পার্টিকলস তৈরি করা হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এই সার্স কোভিড 2 এর মতো একটা শেল তৈরি করা হয়েছে, ভিতরে কিন্তু কিছু নাই। দেখো এনভেলপের মতো যেটা স্ট্রাকচার, এটা অর্থাৎ এর যে শেলটা, সেই শেলটা তৈরি করা হলো এবং এর দেখতে কি হবে, এটা দেখতে একটা ভাইরাসের মতো মনে হচ্ছে, তাই না? ভাইরাসের মতো মনে হচ্ছে। তো আমাদের বডির যে ইগুলো, হ্যাঁ, এই ভাইরাস লাইক প্রোটিনকে দেখে বডির যে ডেনড্রাইটিক সেল বা ইমিউনো সেল, এরা মনে করবে কি যে এটা ভাইরাস। তখন আমাদের বডির যে টি সেল, বি সেল থাকে, এরা অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হয়ে কি করবে, বডির ইমিউনো রেসপন্স এবং মেমোরি যেটা অ্যাডাপটিভ ইমিউনিটি, এটা গ্রো করবে। ঠিক আছে, গ্রো করলে তখন এইটার বিরুদ্ধে কাজ করবে। এটা একটা থিওরিটিক্যাল তো হয়তো কিছু ভ্যাকসিন কোম্পানি আছে, তারা এইভাবে চেষ্টা করতেছে। ঠিক আছে, ভাইরাস লাইক প্রোটিন। তো এরপরে ক্লাসে আমরা পড়বো ডিএনএ ভ্যাকসিন। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, জি স্যার। কোনো প্রশ্ন আছে তোমাদের? না স্যার। কারো কোনো প্রশ্ন? স্যার, ক্যাম্পাস কবে নাগাদ খুলতে পারে স্যার? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না এখন পর্যন্ত, তবে নেক্সট ইয়ারে ফেব্রুয়ারি মার্চ এরকম হতে পারে, নট শিওর, বাট হতে পারে। স্যার মিনিমাম জানুয়ারির পরে, তার আগে তো জানুয়ারিতে হবে সম্ভাবনা না, নাই। জানুয়ারিতে হবে না, এটা থাকো, আমাদের শীতকাল জানুয়ারি, ফেব্রুয়ারিও হওয়ার সম্ভাবনা কম, মার্চ এপ্রিল এরকম সময় হতে পারে। এটা এটা কোনো মানে সোর্স থেকে না, বাট এটা এরকম ধারণা করা হচ্ছে এরকম সময় লাগতে পারে। জি স্যার, মার্চে আসছি, মার্চে যাব। ও, মার্চে চলে গেছে না? জি স্যার। আসলে তো এখন কিছু করার নাই। হ্যাঁ, আচ্ছা, আর কোনো প্রশ্ন? হুম, মনে হয় নাই স্যার আর প্রশ্ন। মনে না নাই? স্যার, না স্যার। ঠিক আছে, তাহলে তোমাদের নেক্সট উইকে দেখা হবে। জি স্যার। ভালো থেকো। জি স্যার। জি স্যার, নমস্কার। নমস্কার।